আয়ানার এমন কথা ইভানের প্রচন্ড রাগ হয়। ইভান ওর মায়ের দিকে চেয়ে বলে, মা, ও যদি পড়তে চায় তাহলে তুমি বাধা দেওয়ার কে? ও বাড়ির কাজ তো ঠিকমতো করছে, তার উপর নিজের পড়াশোনাও করছে। মা, তুমি কিন্তু ইভার সাথে ঠিক করছো না, বেশি বেশি করছো। আয়ানা ইভার দিকে রাগী দৃষ্টিতে তাকায়, কারণ ইভার জন্যই ইভান শাহরিয়ার আয়ানার সাথে এভাবে কথা বলছে। তাই আয়ানা ইভার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েই বলে, আমি বলছি ইভারে আর পড়াবো না, মানে ও আর পড়াশোনা করবে না। ইভা নিজের দুই গালে হাত দিয়ে চোখে পানি ফেলে আয়ানার দিকে তাকিয়ে আছে। যদি আয়ানা ওর মা হতো তাহলে নিশ্চয়ই এমন করতো না কোনোদিন, বরং এমন রেজাল্ট শুনে অনেক খুশি হতো। ওর বাবা মা নাই তাই বলেই কি আয়ানা এমন করে ওর সাথে? কি ভাগ্য মেয়েটার! রেজাল্টের কথা শুনে যাও একটু খুশি হলো, তাও এখন তা কষ্টের রূপ নিল। বিকেলে সুন্দর আবহাওয়া, চারদিকে অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। মনে হচ্ছে আকাশ ফেটে বৃষ্টিরা নেমে আসতে চাইছে। আকাশেরও যেন মন খারাপ, তাই তো পুরো প্রকৃতি মেঘে ঢেকে রেখেছে। মনে হচ্ছে ইভার মতো আকাশের থেকেও কান্নাগুলো দলা পাকিয়ে বৃষ্টি হয়ে নামবে। ইভার অবচেতন মন বারবার জানতে চাচ্ছে, আকাশেরও কি মন খারাপ হয়? তারাও কি কান্না করে, বৃষ্টির মতো অশ্রুকণা বিসর্জন দেয়? কিন্তু ইভার অবচেতন মন তার উত্তর খুঁজে দিতে পারল না। আর তখনই গুড়ি গুড়ি বৃষ্টির ছিটে পড়তে লাগলো শহর জুড়ে। ইভা ব্যালকনির মেঝেতে ব্যালকনির রেলিং ধরে বসেছিল। ব্যালকনি থেকে নিজের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর ইভা নিজের দৃষ্টি রেখে মনে মনে ভাবছিল, ওর সাথেই কেন এমন হলো? আজ দুপুরের ঘটনা, তখন তো মেয়েটার কোনো দোষ ছিল না। ইভা কিচেনে পোলাও রান্না করছিল। এমন সময় ইভান শাহরিয়ার ডাক দিয়ে বলে এক কাপ কফি দিয়ে আসার জন্য। ইভা চাইছিল না ইভানের রুমে যেতে, কিন্তু সোনালিও তখন কাজে ব্যস্ত ছিল। তাই ইভাই বাধ্য হয়ে ইভানের রুমে গিয়ে কফি দিতে আসে, যার দরুন পোলাও নিচ দিয়ে পুড়ে ভ্যাপসা গন্ধ বের হয়। আয়ানার নাকে পোড়ার গন্ধ আসার সাথে সাথে কিচেনে আসে। তারপর পোলাওর সামনে গিয়ে নাকে ঘ্রাণ শুকিয়ে ইভার দিকে রাগী দৃষ্টিতে তাকায়, যেন এই দৃষ্টি দিয়ে ইভাকে শেষ করে দিবে। আয়ানের এমন তাকানো দেখে ইভা কেঁপে ওঠে। এমনিতেও ইভার জন্য ইভান শাহরিয়ার আয়ানাকে অনেক কথা শুনিয়েছে, যার দরুন আয়ানার সব রাগ একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আয়ানা পোলাও নাড়ার খুন্তি দিয়ে ইভার সামনে তেড়ে এসে ওর হাতের তালুতে লাগিয়ে দেয়। মেয়েটা ব্যথা নিবারণ করার জন্য, আর যেন ব্যথায় কণ্ঠনালী দিয়ে কোনো আওয়াজ না হয় তাই ধমকিচে বন্ধ করে নেয়। কারণ ইভান শাহরিয়ার বাসায় আছে, আবার কখন এসে ওর জন্য চেঁচামেচি করে কে জানে। আয়ানা ইভার হাত থেকে খুন্তি সরিয়ে যথাস্থানে রেখে ইভাকে আরও কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটা হাতের কবজি ধরে নিঃশব্দে কান্না করছে। কি অসহযোগ যন্ত্রণা! প্রচণ্ড জ্বলছে ইভার হাত। তাই আয়ানা যাওয়ার সাথে সাথে ইভা কল ছেড়ে পানির নিচে হাত রেখে ওড়না দিয়ে মুখ চেপে কান্না করে। তখন অবশ্য সোনালি ইভাকে রান্নার সবকিছু গুছিয়ে ঘরের অন্য কাজ করছিল, তাই সে কিছুই দেখে নাই। দুপুরের এই ঘটনার স্মৃতিচারণ করতে করতে বৃষ্টি ছিটে এসে ইভাকে অনেকটাই ভিজিয়ে দিয়েছে। আর চোখের পানিগুলো এই বৃষ্টির ছিটের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপর ইভা আরও কিছুক্ষণ ব্যালকনিতে বসে এই সুন্দর ওয়েদার অনুভূতি করে ব্যালকনি থেকে উঠে দাঁড়িয়ে নিজের রুমে চলে আসে। আর তখনই আয়ানা ইভাকে ডাক দিয়ে বলে সবাইকে চা কফি দিতে। তাই ইভা মাথায় ভালো করে ওড়না চাপিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমের সবাই সোফায় বসেছিল। ইভা আর সোনালি চা আর কফি বানিয়ে ড্রয়িং রুমে এনে প্রথমে আতিফ শাহরিয়ার আর আয়ানাকে চা দেয়। তারপর ইভান শাহরিয়ারের সামনে কফির কাপ ধরে। ইভান ফোনে সম্ভবত কোনো কাজ করছিল। ফোনের দিকে তাকিয়ে ইভান শাহরিয়ার এবার হাত থেকে কফির কাপ নেয়। তারপর ইভা ইরাকে কফি দেয়, আর তখন ইরার হাতটা ইভার পোড়া স্থানে লাগে, যার দরুন ইভা ব্যথায় আর্তনাদ করে আহ ধ্বনি উচ্চারণ করে। ফলে সবাই ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আতিফ শাহরিয়ার হন্তদন্ত হয়ে অস্থির কণ্ঠে ইভাকে শুধালো, কিরে মা, হাতে কফি পড়লো নাকি? ইভা ভীতু মুখশ্রী করে আয়ানার দিকে একবার পরক্ষ করে। ইভা দেখলো আয়ানা আপন মনে চা পান করছে, তাই ইভা তাড়াতাড়ি আতিফ শাহরিয়ারকে উদ্দেশ্য করে বলে, না চাচ্চু, আমি ঠিক আছি। এই একটা মানুষ ইভাকে খুব বেশি ভালোবাসে। ইভার কথা শুনে ইভান ফোন থেকে চোখ সরিয়ে ইভার দিকে দৃষ্টি দিয়ে বলে, এই মেয়ে যা ভীতু, কিছু হইলেও বলবে না। আমি বুঝি না বাবা, ছোট চাচ্চু কোন থেকে এই ভীতু মেয়েকে ধরে আনছে। কাকিমা আর চাচ্চু কত সাহসী ছিল,
আর ও ভিতর ডিম কোথাকার। ওরে একদিন অন্ধকারে রেখে আসতে হবে। ইভানের এমন কথা শুনে ইভা চোখ বড় বড় করে ইভানের দিকে তাকায়। তা দেখে ইভান ইনোসেন্ট ভাব নিয়ে কফিতে চুমুক দিয়ে নিজের কাজে মনোনিবেশ করে। আর ইরা বলে, ওরে অন্ধকারে রেখে আসলে আর খুঁজে পাবে না। অন্ধকারে ইভা সব কিছুরই ভূত প্রেত ভেবে স্ট্রোক করে সেখানে মরে নিজেই ভূত প্রেত হয়ে যাবে। ইরার কথা শুনে সোফার রুমে হাসিয়ে রোল পড়ে যায়। তবে আয়ানা নিজের মতো করে চা খাচ্ছে। সে ওদের কথা শুনলেও না শোনার ভান করে আছে। আর সোনালি তো হাসতে হাসতে যেন মেঝেতে গড়াগড়ি খাবে। অথচ সে নিজেও কিন্তু খুব ভীতু। সময়টা দুপুর গড়িয়ে বিকেলের মাঝামাঝি। সোনালি আর ইভা কিচেনে তাড়াতাড়ি করে কাজ করছে। ইমারা না বলেই চলে আসছে ওদের বাড়ি। শুধু ইমা আর ওর জামাই ফাহিম না, আরও কয়েকজন আসছে। তাই ওদের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। ওরা তাড়াহুড়ো করে কাজ করছে অতিথি আপ্যায়নের জন্য। সবাই ড্রয়িং রুমে বসে আছে। ওরা আগে ফল কেটে ইভা সোনালির কাছে পাঠিয়ে দিল বসার রুমে সবার সামনে দেওয়ার জন্য। সোনালিও আগে ফল দিয়ে এসে ইভার পাশে দাঁড়ায়। আর তখনই আয়ানা ডাক দেয়। ইভা বাকি খাবার নিয়ে আয়। আয়ানা ডাক দেওয়ার সাথে সাথে ইভা সোনালির কাছে শরবতের ট্রে দেয়। আর সোনালি সেগুলো নিয়ে গিয়ে সবার সামনে রাখে। তা দেখে আয়ানা রাগী দৃষ্টিতে সোনালির দিকে চেয়ে বলে, এই, আমি তোরে নিয়ে আসতে বলছি নাকি ইভাকে? ইভা কই? ওরে বল কফি আর চা দিয়ে যেতে। সোনালি আয়ানার রাগী দৃষ্টি দেখে একটা ঢোক গিলে শরবতের গ্লাস সবার সামনে দিয়ে ট্রে নিয়ে আয়ানার উদ্দেশ্যে বলে, আচ্ছা খালাম্মা, আমি এখনই কইতাছি ইভা আপারে। এটা বলে সোনালি আর সেখানে দাঁড়ালো না। তাড়াতাড়ি কিচেনে এসে ইভাকে বলে, ইভা আপা, আপনার খালাম্মা কইছে চা আর কফি দিতে বসার রুমে। আমি শরবত লইয়া গেছি। হিল্লায়া খালা আম্মা কেমন চোখ বড় বড় কইরা আমার দিকে চাইছে, যেন আমারে চোখ দিয়ে মাইরা লইব। ইভা চা আর কফি সব ঠিক করতে করতে সোনালির দিকে ভ্রুকুচকে বলে, ওখানে কয়েকজন লোক আছে সোনালি? সোনালি একটু ভেবে হাতে গুনে ইভাকে বলে, ইমা আপা আর দুলাভাই, ইরা আপার খালা আম্মু, খালু নীলা আপা আর দুলাভাইয়ের ওই বিটকেল চাচাতো ভাইটা কি জানি নাম, আমি কইতে পারি না। তার সাথে দুইটা ছেলে আর দুইজন খালাম্মা আর খালুর বয়সী মহিলা আর বেডা। ইভা কপাল কুচকে বলে, আমি তোকে জিজ্ঞেস করছি কয়জন লোক আছে, আর তুই তাদের বিস্তারিত বলা শুরু করে দিছিস। তোর দোষ একটাই, কিছু জিজ্ঞেস করলে এক কথায় উত্তর দিতে পারিস না। ইভার কথা শুনে সোনালি অসহায় মুখ করে ইভার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে। তা দেখে ইভা সোনালির উদ্দেশ্যে বলে, আমি এতগুলো লোকের সামনে যাব না। সবার সামনে হঠাৎ আমি গেলে নিশ্চয়ই সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, আর আমার অস্বস্তি ফিল হবে। ইভার কথা শুনে সোনালি নাক মুখ কুচকে বলে, না ভাই, আমি যাবো না। এবার গেলে নিখাত খালাম্মা আমারে কবরে পাঠাই দিব। সোনালির এহেন কথা ইভা বিরক্ত হয়ে চুলগুলো ভালো করে খোপা করে নিজের ওড়নাটা সুন্দর করে মাথায় দিয়ে ঢেকে নেয়। তারপর ট্রে নিয়ে গুড়ি গুড়ি পা ফেলে বসার রুমে এসে ট্রে রেখে সবকিছু সবার সামনে নিচের দিকে তাকিয়ে সার্ভ করে সেখান থেকে যেতে নিলে আয়ানা বলে, ইভা দাঁড়া। আয়ানার কথা শুনে ইভা দাঁড়িয়ে যায়। আর তখনই সেখানে থাকা ভদ্র মহিলা ইভাকে প্রশ্ন করে বলে, তোমার নাম কি? জি, ইভা মুনতাহা হিয়া। রান্নাবান্না, ঘরের কাজ কাম সব তো পারো? ভদ্র মহিলার কথা ইভা কোনো প্রত্যুত্তর করল না। তা দেখে আয়ানা বলে, হ্যাঁ, ইভা ঘরের সব কাজ পারে। আপনারা চাইলে ওরে দিয়েই সব কাজ করিয়ে নিতে পারবেন। এক্সট্রা কোনো কাজের লোক না রাখলে পারবেন। আতিফ শাহরিয়ার আয়ানার কথা শুনে আয়ানার উদ্দেশ্যে বলে, কি বলছো এগুলো? আতিফ শাহরিয়ারের কথায় আয়ানার কোনো হিলদোল দেখা গেল না। আয়ানার এমন কথায় ইভার অপমান বোধ হলো। এতগুলো লোকের সামনে এই কথাটা আয়ানা না বললে পারতো না। তবে এই আর এমন কি, যে বাড়িতে কথায় কথায় অপদস্থ হতে হয়, সেখানে আবার নিজের আত্মসম্মান বলে কিছু থাকে? কিন্তু তাও ইভা নিজের নত মাথা তুলে একবারও কারো দিকে তাকালো না। কিন্তু ইভার মাথায় এটা ঢুকছে না সবাই ওর সাথে এমন অদ্ভুত ব্যবহার করছে কেন। আর তখনই সোফায় বসা ভদ্র মহিলা আয়ানার উদ্দেশ্যে বলে, মেয়ের চুল বড় আছে তো? হ্যাঁ, ওর চুল অনেক বড়। আয়ানার কথা শুনে মহিলা উঠে এসে ইভার চুলের উপর থেকে ওড়না সরিয়ে ইভার খোপা খুলে দেয়। তা দেখে ইভা সরে গিয়ে মাথায় কাপড় দিতে নিলে মহিলাটা বলে,
চুলগুলো তো দেখতে দাও, বিয়ের ব্যাপার। আমি আবার আমার ছেলের জন্য চুল নাই বউ নিতে পারবো না। ভদ্র মহিলার এমন কথাটা এবার খুব আত্মসম্মানে লাগে। আবার এতগুলো ছেলের সামনে নিজের চুলগুলো খুলে দেখা এবার অনেক কানা পাচ্ছে। এবার কখনো কখনো ছেলের সামনে এভাবে চুল খুলে যায় না। মহিলাটা এবার চুল দেখে বলে, ও অনেক বড় চুল তোমার। এবার ইভার কাছে পরিষ্কার হয়ে গেল আসলে ওনারা শিউরে দেখতে আসছে। এতক্ষণ এবার ছোট্ট মস্তিষ্ক তা না বুঝলেও এখন বেশ ভালোই বুঝতে পারছে। আর তখনই একজন নিজের রুম থেকে সিঁড়ির কাছে এসে এমন ঘটনা দেখে রাগী দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে থাকে, যেন এই দৃষ্টি দিয়ে সবাইকে শেষ করে দিবে। নিজের রাগ কন্ট্রোল করে তেতে উঠে শান্ত কণ্ঠে বলে, দেখে তো মনে হচ্ছে খুব ভদ্রঘরের মহিলা, কিন্তু এই যুগে এসেও আপনাদের মেয়ে দেখার বেলায় এমন থার্ড ক্লাস চিন্তাধারা পাল্টাই নাই। চারদিকে অন্ধকার ছেয়ে গেছে। একটু আগেই মাগরিবের আজান দিছে। তাই ইভা নামাজ আদায় করে কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করে নিজের বিছানার উপর বসে আছে। বিকেলে মহিলাটা ইভার চুল খুলে দেখায় ইভানের প্রচণ্ড রাগ হয়। আরও কেমন উল্টোপাল্টা প্রশ্ন করছিল, তা দেখে ইভারও খুব বিরক্তি লাগছে। ইভান রাগে তখন সিঁড়িতে দাঁড়িয়ে ওই কথা বলে ইভার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, ইভা, নিজের রুমে যা। ইভানের এই কথায় কিছু একটা ছিল যা ইভার কায়া অঙ্গ প্রত্যঙ্গ নাড়িয়ে দিল। হৃদয়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল। আবার এই একটা কথা শুনেই ভয়ে মেয়েটা কেঁপে ওঠে। তাই আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে সেই জায়গা থেকে প্রস্থান করে নিজের রুমে চলে আসে ইভা। তারপর বালিশে নিজের মুখ গুজে অনেকক্ষণ কান্না করে। ওর সাথে কেন বারবার এমন হয়? কেন ওর নিজের কোনো মতামতের প্রয়োজন অনুভব করে না কেউ? নিশ্চয়ই নিজের আপন মা বাবা থাকলে এমন হতো না ওর সাথে। তবে ইভা তো ওর কাকিমা আর চাচ্চুকে নিজের বাবা মা মনে করে। তাহলে আয়ানা ওর সাথে এমন করে কেন? বিকেলের ঘটনা মনে করতে করতে কখন যে ইভার চোখের কোণে অশ্রুকণা এসে ভিড় করেছে তা মেয়েটা নিজেও জানে না। তবে বিকেলে ইমার হাজব্যান্ড ফাহিম আর ওর চাচাতো ভাই শিহাব, যে কিনা সোনালির দেওয়ার নামে বিটকেল নামে পরিচিত, এবং তার মা বাবা চলে যায়। শিহাবের জন্যই ইভাকে দেখতে এসেছে সবাই। তবে ইমা আর সোনালি রয়ে গেছে। কালকে আতিফ শাহরিয়ার দেশের বাইরে যাবে, তাই অন্যদের থাকতে বললেও তাদের নাকি কাজ আছে তাই চলে গেছে। কালকে আবার আতিফ শাহরিয়ার দেশের বাইরে যাবে অফিসের কোনো এক কাজে। ইভা এগুলোই ভাবছে। আর তখনই ইভার রুমের দরজায় করাঘাত হলো। ইভা নিজের ড্রেস আপ ঠিক করে, কে এসেছে তা জানতে না চেয়েই বলে রুমে আসতে। তারপর ইভা দরজার দিকে তাকিয়ে থাকে, কিন্তু দরজা ঠেলে ইভানকে ভিতরে প্রবেশ করতে দেখে মেয়েটা হকচকিয়ে উঠে বিছানা থেকে নেমে মেঝেতে দাঁড়ায়। দেখেই বোঝা যাচ্ছে ইভান শাহরিয়ার খুব রেগে আছে। ইভান শাহরিয়ার অবশ্য চাইছিল দরজা ঠেলেই ভিতরে প্রবেশ করবে, কিন্তু ততক্ষণে ওর মনে পড়ে গেল যতবারই ইভা রুমের সামনে এসেছে কোনো না কোনো এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে ওদের। তাই ইভান আর এবার সেই রিস্ক নিতে চায় না। আবার হাদিসেও আছে কোনো ব্যক্তির রুমে গেলে আগে দরজায় করাঘাত করে 3 বার সালাম দিতে, তারপর ভিতর থেকে কেউ সাড়া দিয়ে ভিতরে প্রবেশ করতে বললে তবেই ভিতরে যেতে পারবে, আর সাড়া না পেলে সেখান থেকে চলে যেতে হবে। এখন ইভান শাহরিয়ার ইভার দিকে তাকিয়ে আছে, আর ইভা মেঝেতে। ইভান সেদিকে তাকিয়ে নিজের রাগকে কন্ট্রোল করে শান্ত কণ্ঠে বলে, এবার তুই কি এখন বিয়ে করতে চাস? ইভানের এমন কথা ইভা নিজের মাথা তুলে একবার ইভান শাহরিয়ারকে পরোক্ষ করে, তারপর মাথা নিচু করে নেয়। মুখে কিছু বলে না মেয়েটা। ইভানের এমন শান্ত কণ্ঠে যেন ইভা পুরো বরফের ন্যায় জমে যায়। কেমন শীতল কণ্ঠে ইভান শাহরিয়ার ইভাকে কথাটা শুধালো। তবে ইভা জানে ইভান রেগে আছে। ওর আগমনের ধরন দেখেই ইভা সেটা আজ করতে পেরেছে। ইভাকে কোনো কথা বলতে না দেখে ইভান শাহরিয়ারের মেজাজ আগের তুলনায় আরও বেশি বিগড়ে যায়। বিকেল থেকে তোলা এই রাগ এতক্ষণ শান্ত রাখলেও যেন এবার তা বেরিয়ে আসতে চাইছে। তাই ইভান এবার রাগে গজগজ করতে করতে আবারও শান্ত কণ্ঠে বলে, উত্তর দিচ্ছিস না কেন? যে কোনো লোক এসে বাড়ি ভর্তি লোকের মধ্যে তোর চুল খুলে দেখে যাবে, উল্টা পাল্টা প্রশ্ন করবে, আর তুই চুপ করে দেখবি। এই তুই বোবা, কথা বলতে পারিস না নাকি? অন্যায় দেখেও বোবার মতো চুপ করে থাকিস? নিজের অধিকার নিজে অর্জন করে নিতে পারিস না? প্রশ্নের উত্তর দে, ইডিয়েট। ইভানের এমন শান্ত অথচ গম্ভীর পুরুষালী কণ্ঠে এবার মস্তিষ্ক খুব তাড়াতাড়ি নাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। মেয়েটা মিনমিন স্বরে নিচের দিকে তাকিয়েই কাপা কণ্ঠে ইভান শাহরিয়ারের উদ্দেশ্যে বলে,
ভাইয়া, আমি কাকিমা আর চাচুকে নিজের বাবা মা মনে করি। তাদেরকেই আমি নিজের অভিভাবক মনে করি। এখন তারা যা চায় আমিও তাই চাই। ইভার এমন উত্তরে ইভান এবার রাগে গর্জে ওঠে। ইভার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে। অভিভাবক মাই ফুট। আর তখনই সেখানে আয়ানা, ইরা, ইমা আর সোনালি আসে। ইভানকে এমন রাগান্বিত দেখে আয়ানা ইভানের বদনখানির দিকে তাকিয়ে বলে। কি হয়েছে? এখানে এমন রেগে আছিস কেন ইভান? আয়ানার কণ্ঠ শুনে ইভান পিছন ফিরে দরজার দিকে তাকিয়ে সবার দিকে এক নজর পরখ করে বলে, কিছু না। তারপর হনহন করে ইভান শাহরিয়ার সেখান থেকে চলে যায়। তা দেখে সেখানে সবাই কপাল কুঁচকে তাকায়, শুধু ইভা নিচের দিকে তাকিয়ে আছে। আয়ানা তা দেখে ইভার সামনে এসে বলে, এই তুই কি করছিস ইভান? এমন রেগে আছে কেন? আয়নার প্রশ্নে ইভা কি উত্তর দিবে তা খুঁজে পেল না, তাই সে আগের ন্যায় নিচের দিকে তাকিয়ে রইল। তা দেখে আয়নার রাগ উঠে গেল আর ইভার চুলের মুঠি ধরে টেনে বলে, বাসা শুধু অশান্তি সৃষ্টি করা, তাই না? তোর ব্যবস্থা তো আমি আর 2-3 দিনের মধ্যেই করব। এই বলে ইভাকে ছেড়ে দেয়। তারপর ইরা আয়নার উদ্দেশ্যে বলে, মা, এখানে ইরার কি দোষ? ওরে শুধু শুধু মারো কেন তুমি? আয়নার আগের দৃষ্টিতে ইরার পানে তাকিয়ে বলে, কার দোষ আছে নাকি নাই তা তোকে বিবেচনা করতে দেয় নাই কেউ। এই বলে আয়না সেখান থেকে চলে যায়। সাথে ইমা আর নীলাও। সোনালি আর ইরা ইভার কাছে যায়। ইভানের বাবা আতিফ শাহরিয়ার দেশের বাহির গেছে প্রায় 6 দিন হবে। ইভা ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশের পানে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে ইভা গভীর ভাবনায় নিমজ্জিত। ওর মন খারাপ বা কোনো কিছু নিয়ে চিন্তা হলেই মেয়েটা নিজের রুমের ব্যালকনিতে এসে দূর আকাশের পানে তাকিয়ে থাকে আর নিজের মনের ভাবনাগুলো একা একা ভাবে আর ব্যালকনি থেকে সুন্দর প্রকৃতি অনুভব করে, যার কারণে নিমিষে ইভার মনটা ভালো হয়ে যায়। এখন ইভা কিছুদিন যাবৎ রাতে ঘটা ওর সাথে কিছু ঘটনা ভাবছে। কাল রাতের ঘটনা। ইভা সব কাজ করে এশার নামাজ আদায় করে ঘুমিয়েছে। চারদিকে অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। ধীরে ধীরে রাত তখন গভীর থেকে গভীর হচ্ছে। মাঝে মাঝে কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছিল। ইভা গভীর ঘুমে নিমজ্জিত ছিল। হঠাৎ ওর ঘুমের মধ্যে মনে হলো কেউ একজন ওর রুমে এসেছে। তবে ইভার চোখ খুলে তাকাতে ইচ্ছে হলো না। আর তখনই কেউ একজন ওর মুখের দিকে সাদা রুমালে করে কিছু একটা এগিয়ে দেয়। অমনি মেয়েটার ঘুম ছুটে যায়। সাথে সাথে লোকটার হাত ধরে ফেলে। তারপর উঠে বিছানায় বসে এক ধাক্কা দেয়, যার দরুন লোকটা মেঝেতে পড়ে যায়। লোকটার হাত ধরে ইভার মনে হলো কোনো ছেলে হবে হয়তো, তবে ছেলেটার মুখে রুমাল বাঁধা ছিল। ছিটকে দূরে গিয়ে ছেলেটা তাড়াতাড়ি ইভার ব্যালকনি থেকে নিচে নেমে যায়। আর তখনই ইভাও বিছানার থেকে নেমে ব্যালকনির রেলিং ধরে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। এই, কে আপনি? হ্যাঁ, এভাবে এসে আবার চলে যাচ্ছেন কেন? দাঁড়ান বলছি। ইভার এমন চেঁচামেচিতে সবাই ঘুম থেকে উঠে ও রুমের দরজার সামনে এসে দরজায় করাঘাত করে। তাই ইভা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেখে আয়ানা, ইরা, ইমা, সোনালি, ইভান শাহরিয়ার সবাই সেখানে। ইরা ইভার দিকে তাকিয়ে শুধালো, কি হয়েছে? এই মাঝরাতে এভাবে চেঁচাচ্ছিস কেন? ইরার কথা শুনে ইভা হাত দিয়ে ব্যালকনির দিকে ইশারা করে সেন্সলেস হয়ে যায়। আর ইরা ইভাকে ধরে নেয়। তা দেখে ইভান শাহরিয়ার দ্রুত ব্যালকনির কাছে যায়। তারপর দেখে কেউ একজন মেন গেট পেরিয়ে বাইরে যাচ্ছে। তাই ইভান এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে বাইরে চলে যায়। আয়ানা তা দেখে বলে, ইভান, কই যাচ্ছিস? কিন্তু ইভান কিছু না বলেই তাড়াতাড়ি চলে গেল। তার কিছুক্ষণের মধ্যেও ফিরে আসলো আর দারোয়ান ঘুমাচ্ছে দেখে কিছু কথাও শুনিয়ে দিয়ে আসলো। ততক্ষণে ইভার চোখে মুখে পানি দেওয়ার ফলে ইভার জ্ঞান ফিরে আসে। আয়ানা ইভানকে ইভার রুমে আসতে দেখে হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, কিরে, এভাবে বাইরে গেলি কেন? ইভান শাহরিয়ার ভাবান্তর কণ্ঠে বলে, আমাদের বাড়িতে বাহিরের কেউ তো নিশ্চয়ই আসছে, আমি শিওর। আর আমার মনে হচ্ছে ইভা আগে যখন বলতো বাসায় কেউ আসছে, সেগুলো সত্যি ছিল, কিন্তু আমরা সেগুলো গুরুত্ব দেই নাই, তাই মেয়েটা আর আমাদের কিছু বলে নাই। ইভান শাহরিয়ারের কথা শুনে আয়ানা বলে, কেউ আমাদের বাসায় কেন আসবে? তুই মনে হয় ভুল দেখছিস। আর তখনই ইমা জিজ্ঞেস করে, ভাই তোরা তো ছুরি আর রুমাল কেন? ইমা আর ইভান অনেকটা কাছাকাছি বয়সের হওয়াতে ইমা মাঝে মধ্যে ইভানকে তুই করে বলে, আমার মাঝে মধ্যে তুমি করে সম্বোধন করে। ইমার প্রশ্ন শুনে
ইভান শাহরিয়ার রুমাল আর ছুরির দিকে একবার পরোক্ষ করে ইভার সামনে গিয়ে বলে। ইভা বলতো এখানে আসলে কি হয়েছে? ইমান শাহরিয়ারের প্রশ্ন শুনে ইভা তখনকার ঘটনা সব বলে। তা শুনে আয়ানা বলে, এগুলো সব এই কপালপুরীর নাটক। আয়ানার কথা শুনে ইভান বিরক্তে কপাল কুঁচকে বলে। তার মানে যে এখানে আসছে সে এই রুমালে কিছু মিশিয়েছে? তারপর ইভান বলল, এটা সকালে হসপিটালে নিয়ে গিয়ে পরীক্ষা করবে আসলে এটাতে কি ছিল। তারপর ইভান শাহরিয়ার দুপুরে কল করে জানিয়েছে রুমালটায় অজ্ঞান হওয়ার মেডিসিন ছিল, যা মানুষকে 4 ঘন্টা বা তারও বেশি সময় অজ্ঞান করে রাখে। এগুলো শুনে ইভা বেশ চিন্তায় পড়ে যায়। তার মানে কি কেউ ইভাকে অজ্ঞান করে এখান থেকে নিয়ে যেতে চাইছিল? এগুলো ভেবেই মেয়েটা আতকে ওঠে। সময় তখন বিকেল 4টা বাজে। ইভা ব্যালকনি থেকে এসে নিজের রুমে বসে একটা ইসলামী বই পড়ছিল, আর তখনই বাহিরে গাড়ির আওয়াজ পাওয়া গেল। কিন্তু ইভা সেদিকে মন দিল না। তবে তার কিছুক্ষণ পরে আয়ানা ইভার রুমে এসে 2টা শপিং ব্যাগ ইভার দিকে এগিয়ে দিয়ে বলে, নবাবজাদি বসে বসে বই পড়ছে, এই নে, এখানে শাড়ি এবং কিছু গয়না আছে, তাড়াতাড়ি পরে নে। আয়ানার সাথে দেখা গেল সোনালি আর একটা মহিলাকেও। আয়ানা সেই মহিলার উদ্দেশ্যে বলে তাড়াতাড়ি ইভাকে রেডি করে দিতে, আর সোনালিকে বলে রেডি হলে তাড়াতাড়ি নিচে নিয়ে যেতে। তারপর আয়ানা সেখান থেকে চলে যায়। হঠাৎ আয়ানার এমন অদ্ভুত ব্যবহারে ইভা ড্যাব ড্যাব করে সবার দিকে তাকায়, যে কিনা ইভার পিছনে এক কানাকড়িও খরচ করতে চায় না। সে কিনা দামি দামি শাড়ি গহনা এনে বলছে ইভাকে রেডি হতে। এটা অবশ্যই ভাবনার বিষয়। তাই আয়ানা যাওয়ার সাথে সাথে ইভা সন্দিহান দৃষ্টিতে সোনালির দিকে তাকিয়ে বলে, কি রে সোনালি, কাকিমা কি হলো আজকে? সোনালি ইভার কাছে গিয়ে ছলছল চোখে ইভার মুখের পানে তাকিয়ে বলে, খালাম্মা তোমার লগে এই বিটকেল পোলাডারে বিয়া দেব আজকে এখনই। ওই বিটকেল পোলাডারে আমার একদমই সুবিধার লাগে না। হের আপনজন অনেকে বসা রুমে আছে। সোনালির কথা শুনে ইভা স্তব্ধ হয়ে যায়। বিটকেল মানে তো সোনালি ফাহিমের কাজিন শিহাবকে বুঝিয়েছে। এবার নিজের ওই ছেলেকে একটুও ভালো লাগে না, চরিত্রহীন ছেলে। তবে সোনালি কি বলছে এখন বিয়ে মানে কি? তাই ইভা সোনালির উদ্দেশ্যে বলে, কি বলিস এগুলো? এটাকে আমার রুমে ডেকে নিয়ে আয়। ইভার কথা শুনে সোনালি বলে, এরা আপা মনে হয় ঘুমায়। যা তুই ঘুম থেকে তুলে আমার রুমে আসতে বল। ইভার কথা শুনে সোনালি মাথা নাড়িয়ে ইরার রুমের দিকে যায়। সোনালি ইভার রুম থেকে যাওয়ার কিছুক্ষণ পরেই ইরা আসে ইভার রুমে। ততক্ষণে আয়ানার সাথে আসা মহিলা ইভাকে প্রায় অর্ধেক সাজিয়ে দেয়। ইভা ইরার দিকে তাকিয়ে দেখে ইরার মুখে বিন্দু বিন্দু অশ্রুকণা জমে আছে। তা দেখে মেয়েটা বুঝতে পারে ইরা মাত্রই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এসেছে। তবে হয়তো ঘুমের লেশ এখনো কাটে নাই। কিন্তু ইভা এখন ইরার দিকে খেয়াল না দিয়ে ইরা আসার সাথে সাথে ইভা বিছানা থেকে নেমে ওর কাছে গিয়ে বলে, ইরা বাড়িতে হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইরা নাক মুখ কুচকে ইভার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে অবাক হয়ে বলে, তুই হঠাৎ বউ সাজছিস কেন? আর বাড়িতে আবার কি হবে? তোরা কি শুরু করলি? আমি কিছুই বুঝতে পারছি না। আরামের একটা ঘুম দিচ্ছিলাম, সাথে কি সুন্দর একটা স্বপ্নও দেখেছি। আর তুই কি না সোনালিকে পাঠিয়ে আমার ঘুম নষ্ট করে দিলি? আবার এখন বসে বসে বউ সাজছিস? ইরার কথা শুনে ইভা অসহায় দৃষ্টিতে ইভার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে, আমিও কিছুই বুঝতে পারছি না। হঠাৎ কাকিমা এসে বলে আমাকে এগুলো পরে নিতে, আর সোনালির মুখে শুনছি ফাহিম ভাইয়ার কাজিন শিহাবের সাথে নাকি কাকিমা আজকে আমার বিয়ে দেবে। হোয়াট বললেই হলো? হুট করে কি বিয়ে হতে পারে নাকি? বিয়ের সাথে সারা জীবনের ব্যাপার জড়িয়ে আছে। বলা নেই কওয়া নেই, বললো আর বিয়ে হয়ে গেল। তুই চুপ করে থাকিস। এই জন্যই মা বেশি বেশি করে তোর সাথে কথা বলতে পারিস না। আমার সাথে কথা বলতে আসলে তো ভালোই মুখে কথা ফুটে, কিন্তু অন্যদের সামনে ভেজা বেড়াল হয়ে থাকিস। মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। রাগী কণ্ঠে ইরা কথাগুলো বলে নিজের হাতের কনিষ্ঠ আঙ্গুলটি মুখে দিয়ে নখ কাটতে থাকে, আর সারা রুম জুড়ে পায়চারি করে অসহায় মুখে বিড়বিড় করে বলে, তাও ইভাকে ইভান ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার চান্স ছিল আগে। এখন ইভার বিয়ে হয়ে গেলে তো তাও থাকবে না। ইভাকে ইভান ভাইয়ের সাথেই বেশ মানাবে, অন্য কারোর সাথে না। ইরা বিড়বিড় শুনে ইভা ড্যাব ড্যাব করে শুধু ইরার মুখের পানে তাকিয়ে থাকে। সোনালি আর ইভার রুমে থাকা মহিলাটিও সেদিকে তাকায়। তারপর মহিলা ইভাকে তাড়া দেখিয়ে বলে, আপনাকে তাড়াতাড়ি সাজিয়ে দিতে বলছি, আসুন বাকি কাজ কমপ্লিট করি।
মহিলার কথা ইরা তেলে বেগুনে জ্বলে উঠে বলে, আই চুপ করেন, এমনি টেনশনে আছি, আবার আইসিউনে সাজাইতে সাজাইতে তো পারেনি না, মুখে শুধু বড় বড় কথা। ইরার কথা শুনে মহিলা ইরার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে ভাবে, এই মেয়ে কি বলে, আমি এক চুটকিতে সবাইকে সাজিয়ে ফেলতে পারি, কত নাম করা মানুষ আমার পার্লারে সাজতে আসছে, আর আমি নাকি সাজাতে পারি না। মহিলা এগুলো ভাবছিল আর সোনালি ড্যাব ড্যাব করে তার রিয়াকশন দেখছিল। এমন সময় আয়ানা, নীলা আর ইমা ইভার রুমে পদার্পণ করে। তারপর আয়ানা তারা দেখিয়ে বলে, এখনো সাজানো হয়নি? মহিলা আয়ানার উদ্দেশ্যে বলে। প্রায় শেষের দিকে, আর একটু বাকি আছে। আয়ানা নাক মুখ কুচকে বলে, আপনি বিছানায় আর ইভা আরেক জায়গায় কিভাবে সাজাচ্ছে? এই ইভা, যা তাড়াতাড়ি সাজ। আয়ানা শেষের কথাটা একটু ধমকের স্বরে বলে। তাই ইভা বিনা বাক্য ব্যয়ে মহিলার কাছে সাজতে বসে পড়ে। কিন্তু ইরা এগুলো দেখে তেতে উঠে বলে, এগুলো হচ্ছে কি বাড়িতে? মা, তুমি যা ইচ্ছে তাই করতে পারো না ইভার সাথে। আমার তোর থেকে শিখতে হবে কি করে করতে পারি বা না পারি। ছোট ছোটর মতো থাক, এত কথা বলিস কেন? এভাবেই ইরা আর আয়ানার মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি চলে। তবে ইরা আয়ানাকে কিছুতেই বোঝাতে পারলো না কিছুই। আয়ানার এক কথা, সে এখন এই মুহূর্তে ইভার বিয়ে দিবে এবং সে কথাই স্থির। তাই এরা সেখান থেকে নিজের রুমে এসে ইভান শাহরিয়ারকে কল দেয়, তবে রিসিভ করে না কেউ। এভাবে অনেকবার কল দেওয়ার পর রিং হয়ে কেটে যাওয়ায় ইরা বেশ বিরক্ত হয়। তাই আগে গজগজ করতে করতে নিজের ফোনটা জোরে বিছানায় ছুঁড়ে মারে। তারপর মাথায় হাত দিয়ে নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে নেয়। ইরা অনেকবার শিহাবকে অনেক মেয়ের সাথে দেখেছে, আর ওর নামে অনেক অশালীন কথাবার্তাও শুনেছে। ছেলে ভালো হলে এরা বিয়েটা হলেও কিছু বলতো না, কিন্তু ইরা ইভাকে নিজের আপন বোনের থেকে কোনো অংশে কম মনে করে না। তার সাথে খারাপ কিছু হলে কিছুতেই ইরা মেনে নিতে পারবে না। আর তখন ইরার ফোনটা বেজে ওঠে। তাই ইরা বিরক্ত হয়ে ফোনের কাছে গিয়ে ইভানের নাম্বার দেখে সাথে সাথেই তা রিসিভ করে, আর অপর পাশ থেকে শুনতে পায়, ইরা, আমি অপারেশন থিয়েটারে ছিলাম, ফোন সাইলেন্ট ছিল, বের হয়ে ফোনে দেখি 15টা মিস কল, তাই ব্যাক করলাম। এতগুলো কল দিছিস কেন? বাসার সবাই ঠিক আছে তো? ইভান শাহরিয়ারের অস্থির কণ্ঠে শুধানো কথা শুনে ইরা কান্না করে বলে, কিচ্ছু ঠিক নেই ভাইয়া, তুমি তাড়াতাড়ি বাসায় আসো, মা ইভার বিয়ে দিয়ে দিচ্ছে। ইরার হঠাৎ কান্নায় ইভান শাহরিয়ার আরও অস্থির কণ্ঠে শুধালো, মানে কি? তারপর ইরা শিহাবের নামে শোনা সব কথা, সাথে বাড়িতে আয়ানা কি করছে সব ইভান শাহরিয়ারকে বলে। ইভান ইরার কথা শুনে ইরাকে বলে কল রাখতে। কিন্তু এই কথাগুলো শুনে ইভানের কেমন রিয়েকশন হলো তা ইরা আজ করতে পারল না। ইরা মনে করলো ইভান শাহরিয়ার হয়তো ইরার কথাগুলো শুনে হাওয়ায় উড়িয়ে দিল, তাই মেয়েটা আশা আহত হলো আরও বেশি। ইভা মুনতাহা হিয়া বধূ সেজে বসে আছে বসার রুমে। উজ্জ্বল লাল রঙের শাড়ি পরিহিত মেয়েটিকে পরীর থেকে কম লাগছে না। তবে আমরা কি কখনো পরী দেখেছি? নিশ্চয়ই না। তবে না দেখেই আমরা সবাইকে পরীর সাথে তুলনা করি। সবার ধারণা পরী অনেক সুন্দর, সে থেকেই আমরা সুন্দরকে পরীর সাথে তুলনা করে থাকি। আর বধূ বেশি ইভাকে যেন আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। তবে ইভাকে ও রুম থেকে আনার পর থেকে মেয়েটা দেখছে এখানে ইরাকে মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকতে। ইভা বেশ বুঝতে পারছি ইরা প্রচণ্ড রেগে আছে। এবার নিজেরও তো বিরক্ত লাগছে। ইমা, সোনালি, নীলা, ফরহান, আয়ানা, শিহাবের মা বাবা এবং আরও কিছু অতিথি বসার রুমে আছে। কেউ বসে আছে, কেউ বা আবার দাঁড়িয়ে। কিন্তু ইভা এসে থেকে একবারও শিহাবকে এখানে দেখলো না। একটু আগেই নাকি শিহাব এক্ষুনি আসছে বলে বাইরে গেছে, তবে এখনো আসার নামই নাই। হঠাৎ বাড়ির সদর দরজায় জোরে ধাক্কা দিয়ে খোলার আওয়াজে সবাই সেদিকে তাকিয়ে ইভান শাহরিয়ারকে দেখে আঁতকে ওঠে। মনে হচ্ছে রাগে ছেলেটার কপালে রগ ফুলে উঠেছে। কি অদ্ভুত লাগছে ইভানকে। আবার একটা ছেলের কলার ধরে আছে ইভান, তা দেখে সবাই আরও অবাক হলো। তারপর ইভান শাহরিয়ার ছেলেটার দিকে তাকিয়ে এক ধাক্কাতে মেঝেতে ফেলে দেয়। সবার দৃষ্টি এখন সেদিকে। আয়ানা নাক মুখ কুচকে ইভান শাহরিয়ারের উদ্দেশ্যে বলে, ইভান, তুই এই সময় বাসায়, আর সিহাবের একই অবস্থা, তুই সিহাবকে মারছিস কেন? ইভান রাগে চোয়াল শক্ত করে হিসিয়ে বলে, মা, অনেকবার বলার পরেও তুমি শুধরাও নাই। আমাকে বা বাবাকে না জানিয়ে কোন সাহসে তুমি ইভাকে বিয়ে দিচ্ছ? আয়ানা ইভানের এমন শক্ত বর্ণের চোখ থেকে একটা ঢোক গিলে।
কিন্তু আয়ানাও কম কি, সে বলে, তুই তোর কাজ নিয়ে ব্যস্ত থাকিস, আর তোর বাবাকে আমি ফোন করে সব বলছি। ইভান শাহরিয়ার নিজের বদনখানি গম্ভীর করে শান্ত কণ্ঠে বলে, ব্যস্ত মাই ফুড। মা, তুমি কাজটা ভালো করো নাই। তুমি জানো শিহাব কত নিকৃষ্ট ও কত মেয়ের সাথে এই পর্যন্ত রিলেশনে জড়িয়েছে। তার তো হিসেবই নাই। নিজের মেয়ে হলে অবশ্যই ভালো ছেলে চাইতে, কিন্তু ইভা কি দোষ করলো? ওর সাথে এমন করছো কেন? ইভান, মুখ সামলে কথা বলো। আমি মা হই তোমার, আর আমি ইভার বিয়ে শিহাবের সাথেই দিব। ও বিয়ের আগে সবাই এমন রিলেশন থাকেই, দুই একটা। মা, তুমি ভুল বলে সবাই এক হয় না। ইভানের কথা শুনে আয়ানা বলে, ভুল নাকি ঠিক এখন তোর কাছ থেকে শিখতে হবে। ইভান আয়ানার কথায় কোনো রেসপন্স না করে ইভার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ওর সামনে দাঁড়িয়ে গর্জে উঠে বলে, এই তোর বিয়ের খুব শখ তাই না? কাউকে কিছু বলতে পারিস না? মুখে সারাক্ষণ কি মুখে তালা লাগিয়ে রাখিস? ইভানের ধমকে মেয়েটা কেঁপে ওঠে। তা দেখে ইভান শাহরিয়ার ওর মায়ের উদ্দেশ্যে বলে, ওর বিয়ে নিয়ে তোমার সমস্যা তাই না মা? আমি করব বিয়ে ইভাকে। ইভানের এই একটা কথা যেন বজ্রপাত ঘটালো সেখানে। ইভানের এই একটা কথাই শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। ইভা ফ্যাল দৃষ্টিতে ইভানের দিকে তাকায়। আয়ানা রেগে বলে, হোয়াট? তোর মাথা ঠিক আছে? সামান্য একটা বাড়ির কাজের মেয়েকে বিয়ে করবি তুই? মা, ইভা বাড়ির কাজের মেয়ে নাকি কে আমরা সবাই জানি, তাই নতুন করে কিছু মনে করানোর দরকার নাই। আয়ানা রাগে গজগজ করতে থাকে ইভানের কথা শুনে। আর নীলা রাগে ফুঁসে উঠে বলে, এই কাজের মেয়ের মধ্যে কি আছে যে তুমি এই ইভার বাচ্চাকে বিয়ে করতে চাও? নীলার কথা শুনে ইভান ওর দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তাতেই নীলা চুপ হয়ে যায়। তাই ইভান সেদিকে ইন্টারেস্ট না দেখিয়ে অপলক দৃষ্টিতে ইভার দিকে চেয়ে শীতল কণ্ঠে শুধালো, ইভা, তোর কি আমাকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? আমি জানি কারো মতামত না নিয়ে বিয়ে দেওয়া এবং বিয়ে করা দুটোই অন্যায়, তাই তোর মতামত থাকলেই বিয়েটা হবে। ইভানের কথা শুনে ইভা সবার দিকে একবার পরক্ষ করে। আয়ানার দিকে তাকিয়ে দেখলো আয়ানার রাগের চোখ বড় বড় করে ইভার পানে তাকিয়ে আছে। তারপর আয়ানা সেখান থেকে রাগে ধূপধাপ পা ফেলে স্থান ত্যাগ করে। আয়ানা যেতেই ইরা ইভার কাছে সোফায় বসে ইভাকে বিয়ে করতে রাজি হওয়ার কথা বলে, আর ইভাও রাজি হয়ে যায়। কাজী সাহেব যেহেতু আগে থেকেই সেখানে ছিল, তাই ইভান শাহরিয়ার কাজী সাহেবের দিকে তাকিয়ে বলে বিয়ে পড়ানো শুরু করতে। তা শুনে কাজী সাহেব বলে, বিয়ে পড়াতে আসছি কার আর হচ্ছে কার? কাজীর কথা শুনে ইরা বলে, আপনি তাড়াতাড়ি বিয়ে পড়ান তো, বেশি কথা না বলে। এতদিনে আমার স্বপ্ন সত্যি হচ্ছে। আমি তো ভাবতেই পারছি না ইভা আমার ভাবি হতে যাচ্ছে। ইরার কথা শুনে সোনালি আর ইরা খুশিতে দুজনেই গদ হয়ে যায়। আর নীলা এগুলো দেখে ফুঁসছে। মেয়েটা নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না, তবুও চুপ করে আছে ইভানের জন্য। যদি পারত নীলা এক্ষুনি ইভার মাথা ফাটিয়ে দুই ভাগ করে দিত। কাজী সাহেব ততক্ষণে বিয়ের আগে যা যা করা লাগে সব করে প্রথমে ইভাকে কবুল বলতে বলে। তা শুনে ইভা সবার দিকে একবার পরোক্ষ করে নেয়। ইরা ইশারায় ইভাকে কবুল বলতে বলে, তাই ইভা মিনমিন স্বরে থেমে থেমে 3 বার কবুল বলে। তারপর কাজী সাহেব ইভানকে কবুল বলতে বললে ইভান সময় নষ্ট না করে 3 বার কবুল বলে দেয়। তারপর বিয়ে সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ইভান সোফা থেকে উঠে স্থান ত্যাগ করে নিজের রুমের দিকে চলে যায়। মনে হচ্ছে ছেলেটা প্রচণ্ড পরিমাণে রেগে হচ্ছে। ইভান যাওয়ার পরেই নীলা রেগে মেগে অ্যাটম বম হয়ে সেখান থেকে প্রস্থান করে নিজেদের বাসায় চলে যায়। শিহাবকে নিয়ে তার বাবা মা আর বাড়ির বাকি অতিথিরাও চলে যায়। মুহূর্তেই পুরো বাড়ি ফাঁকা হয়ে যায়। এ বাড়ির মানুষগুলো ছাড়া সবাই নিজ নিজ গন্তব্যে চলে যায়। ইমা আর ফাহিম নিজেদের রুমে চলে যায়। শুধু ড্রয়িং রুমে থেকে যায় সোনালি, ইরা আর ইভা। সবাই যেতেই ইরা ইভার কাছে এসে বলে, কি রে ইভা, এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? ওহ সরি সোনা, তুমি তো এখন আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ, মানে আমার ভাবি। ইরার এমন রসিকতা করে কথা ইভাকে প্রচণ্ড লজ্জা দিল। তাই ইভা ইরার কথা শুনে নিচের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে গেল। ইভাকে লজ্জা পেতে দেখে ইরা যেন আরও সুযোগ পেল। তাই সোনালির দিকে তাকিয়ে ভ্রুযুগল নাচিয়ে হেসে ইশারাই বলে, দেখছিস আমার একমাত্র ভাবিটা আবার লজ্জাও পাচ্ছে। সাদে কি আর ওরে লজ্জাবতী লাজুকতা পরি বলি? এখন অবশ্য ডক্টর সাহেবের বউ হয়ে গেছে।
তবে তোকে ইভান ভাইয়ের সাথে বড্ড বেশি মানায়। অপেক্ষায় রইলাম ফুফু ডাক শোনার। তাড়াতাড়ি ব্যবস্থা করবি, না হলে খবর আছে শয়তান মেয়ে। ইরার কথা শুনে সোনালি জোরে হেসে দেয়। তা দেখে ইরা নিজেও অট্ট হাসি দেয়। তাই ইভা ইরার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, ইরা বেশি বেশি হচ্ছে কিন্তু। হঠাৎ সোনালি কিছু একটা ভেবে বলে, আচ্ছা যাই হোক, এগুলো বাদ দাও। ইরা আপা, আজ তো ইভা আপার ফুল সজ্জা। ইরা সোনালির কথা শুনে নিজের তর্জনী আঙ্গুলটা গালে দিয়ে ভাবুক হয়ে বলে, ভাইয়া যে রেগে আছে, মনে হয় আজ আর ফুলসজ্জা হবে না। একটা কাজ করি, চল ইভা, তোকে ভাইয়ার রুমের সামনে নিয়ে দিয়ে আসি, তারপর তুই একা একাই রুমের ভিতর চলে যাস। ইরার কথা শুনে ইভা হকচকিয়ে উঠে বলে, না, আমি আমার রুমে থাকবো। এই বলে ইভা নিজের রুমে চলে যায়। তা দেখে সোনালি আর ইরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। ভোরের সৌন্দর্যে মাখামাখি আলোর রশ্মি ঝলকানো রোদ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে প্রকৃতি জুড়ে। কি সুন্দর মনোরম সেই দৃশ্য। ইভা সকালে ঘুম থেকে উঠে সবার জন্য কফি বানিয়ে সবার রুমে দেওয়ার জন্য উদ্যত হয়। সোনালির কাছে ইরা ফাহিম আর আয়ানার কফি দিয়ে দেয়। সোনালি কফি নিয়ে ওদের রুমে চলে যায়। ইভা জানে আয়ানার রুমে ওর পদধূলি পড়লেই তিনি খুব রেগে যাবে। তাই ইভা, ইরা আর ইভান শাহরিয়ারের জন্য কফি নিয়ে ওদের রুমের দিকে পা বাড়ায়। ইভা ইরার রুমে এসে দেখে মেয়েটা ছড়িয়ে ছিটিয়ে বিছানা পুরোটা নিজের দখলে নিয়ে ঘুমিয়ে আছে। তাই ইভা ইরার বিছানার পাশের টেবিলে কফির কাপ রেখে ব্যালকনির পর্দা সরিয়ে দিল, যার দরুন ইভা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বিছানার উপর বসে ইরার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, ইরার বাচ্চা, দিলি তো ঘুমটা ভেঙে। তোদের জন্য মনে হয় আমি জীবনেও শান্তিতে ঘুমোতে পারবো না। ইরার কথা শুনে ইভা নাক মুখ কুচকে ভেঙচি কেটে বলে, এই পচা বেটি, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, তুই জানিস না? ইরা ইভাকে একবার পরোক্ষ করে বলে, আচ্ছা, বুঝতে পারছি তোর বাচ্চা কাচ্চার আম্মু হওয়ার শখ হয়েছে, ভাইয়াকে বলার লাগে তো। সেই জন্যই তো কালকে তোকে ভাইয়ের রুমে দিয়ে আসবো ভাবছিলাম, কিন্তু তুই তো রাজিই হলি না। বাই দ্য ওয়ে, তোর আমাকে কোন অ্যাঙ্গেলে বেটি মনে হয়? এখনও তো আমার বিয়েও হলো না। তোকে বেটি বললে ঠিক আছে, তোর বিয়ে হয়ে গেছে। ইরার কথা শুনে ইভা নাক মুখ কুচকে টেবিল থেকে কফির কাপ নিয়ে ইরার হাতে দিয়ে বলে, কফি ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নে। আর তোর ভাই আবার ঠান্ডা কফি দেখে ধমকানো শুরু করে দেবে। যে ডেঞ্জারাস লোক রে বাবা তোর ভাই। এই চুপ, আমার ভাইয়ের নামে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। আর কফি ঠান্ডা হয়ে গেলে তুই ভাইয়ের বউ হয়ে অবশ্যই অন্য কোনো উপায়ে কফি গরম করে দিতে আর পারবি। ইরা হেসে ইভাকে চোখ টিপ মেরে কথাটা বলে, যার ফলে ইরার কথা শুনে ইভা ইরাকে চোখ রাঙিয়ে ওর দিকে তাকায়। তারপর কফির কাপ নিয়ে বের হয়ে ইভানের রুমের দিকে অগ্রসর হয়। ইরা তা দেখে জোরে জোরে হেসে দেয়। ইভানের রুমের দরজার সামনে এসে ইভা উকি দিয়ে দেখল বিছানায় ইভান শাহরিয়ার নাই। একদিক থেকে ইভার জন্য ভালোই হয়েছে, ইভান নাই, এই জন্য মেয়েটা লজ্জাও করবে না। আর না হলে ইভানের সামনে পড়লে অবশ্যই মেয়েটার অনেক লজ্জা করত। তাই ইভা তাড়াতাড়ি রুমে প্রবেশ করে কফির কাপ টেবিলে রেখে আবার তাড়াতাড়ি রুম থেকে বের হওয়ার জন্য পিছনে ঘোরার সাথে সাথে কিছুর সাথে খুব জোরে ধাক্কা লাগে, যার দরুন মেয়েটা খিচে নাক মুখ কুচকে চোখ জোড়া বন্ধ করে নেয়। তারপর পিট করে আকিদয় খুলে সুঠাম বলিষ্ঠ শক্ত পোক্ত পুরুষালী দেহখানার বক্ষে নিজেকে আবিষ্কার করে। ইভা যেন ভাবতেই পারছে না এই সুদর্শন পুরুষটির সাথে কালকেই ওর বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন ওরা দুজন স্বামী স্ত্রী, একে অপরের পরিপূরক। এগুলো ভাবার সাথে সাথে ইভার হৃদয়ে কম্পন অনুভব হলো। কেমন নাম না জানা অদ্ভুত অনুভূতি এসে হৃদয়ের গভীর থেকে গভীরে দোল খেয়ে গেল। এবার অবচেতন মন বুঝতে পারল না হঠাৎ এমন অদ্ভুত শিহরণ বয়ে গেল কেন। মেয়েটা ইভানের প্রশস্ত বক্ষে এভাবেই কতক্ষণ ব্যাপী তাকিয়েছিল তার কোনো আয়ত্ত নেই। হঠাৎই এমন ঘটনায় যেন ইভানও তাজ্জব বনে গেল। ছেলেটা নিজের ব্যালকনিতে ছিল। ইভাকে কফি নিয়ে রুমে ঢুকতে দেখে ইভান শাহরিয়ার রুমে এসে ইভার পিছনে দাঁড়ায়। আর তখনই ইভা তাড়াহুড়ো করে কোনো দিকে না তাকিয়ে চলে যেতে নিলে ইভানের প্রশস্ত শক্তপোক্ত বক্ষে ধাক্কা লাগে। ইভা এভাবে ইভানের বুকটাতে কতক্ষণ আরামদায়ক কোলবালিশ ভেবে তার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল বলা মুশকিল। তবে নিজের হুঁশ আসার সাথে সাথেই
মেয়েটা তাড়াতাড়ি ইভানের বক্ষ থেকে ছিটকে দূরে সরে যায়। তারপর পিছন ফিরে নিজের মুখের উপর 2 হাত রাখে। এখন মেয়েটার মনে হচ্ছে যদি এমন হতো মেঝে ফেটে ইভাকে তার নিচে লুকিয়ে দিত, কি অস্বস্তিকর সিচুয়েশন। তাই ইভা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে ইভানের রুম ত্যাগ করে নিজের রুমে চলে আসে। তারপর নিজের রুমে এসে বিছানায় বসে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলে আর এতক্ষণের ঘটনাগুলো ভাবে। ইভান শাহরিয়ার এবার যাওয়ার পানে চেয়ে থেকে মুচকি হাসি দিয়ে বিছানায় আয়েশ করে বসে। কফির কাপ নিজের হাতে নিয়ে পায়ের উপর পা তুলে কফির কাপে চুমুক দেয়। পায়ের উপর পা তুলে কফির কাপে চুমুক বসায়। বিকেলের সুন্দর মাধুর্য ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে। আসরের নামাজ আদায় করে ইভা, ইরা আর সোনালি ছাদে এসে বসে আড্ডা দিচ্ছে। ইরা আর ফাহিম সকালের ব্রেকফাস্ট করে চলে গেছে। ফাহিম অবশ্য ইভার সাথে অনেক কথা বলছে সকালে, আবার মেয়েটাকে অনেক লজ্জায়ও ফেলছে। সাথে ইরা আর সোনালি তো ছিলই। ইরা, ফাহিম আর সোনালি ইভাকে আর ইভানকে নিয়ে মজার ছলে অনেক কথা বলে, যার দরুন ইভাও বড্ড বেশি লজ্জা পায়। কিন্তু ইমা নিতান্তই চুপচাপ স্বভাবের, তাই সে চুপ ছিল। আয়ানা সকালেও ডাইনিং টেবিলে খেতে আসে নাই, আবার দুপুরেও আসে নাই। ওনার খাবার নিয়ে সোনালি আয়ানার রুমে দিয়ে আসছে, আর ইভান সকালে হসপিটালে চলে গেছে। ইরা আর সোনালি নিজেদের মধ্যে কথা বলছে, আর ইভা দূর আকাশের পানে আনমনেই তাকিয়ে আছে। মেয়েটা বুঝতে পারছে না ওর জীবনের মোড় কোন দিকে গিয়ে ঘুরবে। আসলেই কি ইভা মুনতাহা হিয়া ইভানের সাথে সুখী হবে? সুখ ইভার কপালে আছে তো, নাকি সারাটা জীবন মেয়েটা এভাবেই দুঃখের সাগরে ভেসে ভেসে শেষ হয়ে যাবে? কি আছে ইভার কপালে? ছাদের রেলিং ধরে বিকেলের সুন্দর মাধুর্যময় আকাশের পানে তাকিয়ে এগুলোই ভাবছে ইভা। এগুলো ভাবতে ভাবতে কখন যে মেয়েটার চোখের কোনো অশ্রুকণা জমেছে তার কোনো খবর নাই। এবার তো নিজের জীবনের হিসাব মেলাতে ব্যস্ত। কি থেকে কি হয়ে গেল? আয়ানা কি কোনোদিন ইভান শাহরিয়ারের স্ত্রী হিসেবে ইভাকে মানবে? না জানি ইভান শাহরিয়ার ইভাকে বিয়ে করছে, তাই আবার মেয়েটাকে কত বকা আর মার খেতে হয় আয়নার কাছে, তার কোনো আয়ত্ত নাই। এগুলো ভাবনার মাঝে ইরা এসে ইভার কাঁধে হাত রাখে। তাই ইভা অতি যত্ন সহকারে নিজের আখি দয়ের অশ্রুকণা মুছে ইরার পানে তাকায়। তা দেখে ইরা বলে, কাঁদছিলি কেন? কই কাছি না তো। ছাদে আসছি সবাই আড্ডা দিব ভেবে, আর তুই কিনা মনমরা হয়ে কাঁদছিলি, আবার বলিস কাঁদছিলি না। ওদের কথা শুনে সোনালি একটা কাঠগোলা পেনে এবার কানে গুজে দিয়ে বলে, ইভা আপা তোমার সব সময় এত সুন্দর লাগে কেন? প্রশ্নটা ইভাকে করা হলেও সোনালির কথার প্রতি উত্তরে ইরা সোনালির পানে তাকিয়ে বলে, তোর কাছে যাকে বেশি ভালো লাগবে, তুই যাকে সবচাইতে কাছের মানুষ মনে করবি, তার সব কিছুই তোর কাছে অতি সুন্দর মনে হবে। তার দুঃখ দুঃখে কাঁদাবে, আর তার সুখে তোরও নিজেকে সুখী মনে হবে। ইরার কথা শুনে সোনালি আর ইভা ওর দিকে তাকিয়ে থাকে। কত সুন্দর করে ইরা সোনালিকে প্রশ্নের উত্তর দিল। তাই ইরা সোনালির থুতনি মুখ বন্ধ করে বলে, সোনালি, মুখে মশা ঢুকবে তো। ইরার এমন অদ্ভুত কথায় ইভা, ইরা আর সোনালি তিনজনেই হেসে দেয়। রাতের আধারে নিমজ্জিত ধরনী, চাঁদের আলোয় অল্প অল্প আলোকিত শহর, আকাশের তারাগুলো জলজল করছে। কি সুন্দর প্রকৃতি! এই সব কিছুই আল্লাহর সৃষ্টি। কি সুন্দর নিখুঁতভাবে সৃষ্টি জগৎকে সাজিয়েছেন তিনি। সবার খাওয়া শেষে ইভা আর সোনালি খেয়ে নিল। খাবার টেবিলে কেউ কোনো কথা বলল না। ইরা বার কয়েক কথা বলছে, ইভান আর আয়ানা চুপচাপ খেয়ে উঠেছে। তার মধ্যে অবশ্য আয়ানার রাগী দৃষ্টিতে ইভার দিকে অনেকবার তাকিয়েছে, আর আয়ানার এই দৃষ্টি দেখে বারবার ইভার অন্তরাত্মা কেঁপে উঠেছে। ইরা, ইভান, শাহরিয়ার আর আয়ানা খেয়ে নিজেদের রুমে চলে যাওয়ার পরে সোনালি আর ইভা রাতের ডিনার শেষে সব গুছিয়ে রেখে যার যার রুমে চলে যায়। ইভা নিজের রুমে এসে সোজা ব্যালকনিতে চলে যায়। তারপর ব্যালকনির সাথে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। আর তখনই মনে হলো ওর রুমে কেউ এসেছে, কিন্তু আবার ভাবলো হয়তো মনের ভুল। ইরা বা সোনালি ছাড়া তো তেমন কেউ আসে না ওর রুমে। মাঝে মধ্যে রাগ ঝাড়তে আয়না আসে, তারা আসলেই অবশ্যই সোজা ব্যালকনিতে ইভার কাছে আসতো। তাই মনের ভুল ভেবে ইভা ভাবনাটা উড়িয়ে দিল। আর তখনই রুমের মধ্যে কেউ একজন বলে, ইভা, এখানে আয় তো। হঠাৎ এমন শান্ত কথা ইভা ভরকে যায়।
আচমকা চোখ খুলে তাকাই ব্যালকনি থেকে রুমের পানে। তারপর গুটি গুটি পা ফেলে নিজের রুমে এসে দাঁড়ায়। অবিশ্বাস্য চোখে ইভা নিজের বিছানার পানে তাকিয়ে থাকে, যেন হঠাৎ ইভান শাহরিয়ারকে ওর রুমে, তাও আবার ওর বিছানায় শুয়ে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে যায় মেয়েটা। আখিদয় বড় বড় করে বিছানায় শুয়ে থাকা লোকটির পানে তাকায়, কিন্তু ইভান শাহরিয়ারের সেদিকে কোনো হেলদোল নেই। সে চোখ বন্ধ করে নিশ্চিন্তেই ইভার বিছানায় আয়েশ করে শুয়ে আছে। ইভানকে এভাবে শুয়ে থাকতে দেখে ইভা নিজের হাতের তর্জনী আঙ্গুলটি ওড়নায় পেঁচাতে থাকে। কিছু বলবে বলেও গলায় এসে কথা আটকে যায়। মাঝে মাঝেই আমাদের সাথে এমনটা হয়, কখনো কখনো কিছু বলতে চেয়েও যেন মুখ দিয়ে কথা বের হয় না। আর ইভা তো এমনি শান্তশিষ্ট, এরা আর সোনালি ছাড়া সবার সাথেই কম কথা বলে, তাই মেয়েটা কথা বলতে চেয়েও পারছে না। যদিও এখন ওরা স্বামী স্ত্রী, তবুও এভাবে কখনো এক পাশে থাকা অবস্থায় ইভান শাহরিয়ার ইভার রুমে এভাবে এসে শোয় নাই। কিন্তু এখন যেহেতু ওদের সম্পর্কটা হালাল, তাই এক রুমে থাকাটাও নিশ্চয়ই স্বাভাবিক। কিন্তু তবুও যেন ইভার বিশ্বাস হচ্ছে না ইভান শাহরিয়ার ওর রুমে শুয়ে আছে। ইভার এত শত ভাবনার মাঝে ইভান শাহরিয়ার চোখ বন্ধ অবস্থায় ইভার উদ্দেশ্যে বলে, ইভা, মাথাটা প্রচণ্ড পেইন করছে, চুলগুলো একটু টেনে দে তো। হঠাৎ ইভানের এমন কথায় ইভা যেন আরও জড়সড় হয়ে দাঁড়ায়। কিন্তু ইভান শাহরিয়ারের এমন অসহায় শান্ত কণ্ঠে চুল টেনে দেওয়ার কথা শুনে খারাপও লাগে। আবার নিজের মনে অজানা ভয়ের সঞ্চার হয়। ইভার এগুলো ভাবনার মাঝে ইভান শাহরিয়ার আবার বলে, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ইভানের ডাকে ইভা ওর দিকে তাকায়। এখনও ছেলেটা চোখ বন্ধ করে আছে। তা দেখে গুটি গুটি পা ফেলে ইভানের পাশে বিছানায় বসে। সাথে সাথেই হৃদয়ের গহীনে কেমন অচেনা অনুভূতিগুলো দোল খেয়ে গেল। ইভা নিজের কাপা হাতটা ইভানের চুলে রাখল, আর তখনই বুকের মধ্যে কেমন ধুকপুক আওয়াজ হলো, যেন কেউ ইভার বক্ষে হাতুড়ি পেটাচ্ছে। ইভা নিজেকে সংযত করে নিজের ছোট ছোট নরম হাতগুলো দিয়ে আস্তে আস্তে ইভানের মাথার চুলগুলো টেনে দিল। ইভার নরম হাতের ছোঁয়া পেয়ে কখন যে ঘুমিয়ে যায় তা নিজেও সে জানে না। হঠাৎ ইভার ঘুম ছুটে যায়। পিটপিট করে আখিদয় খুলে চারদিকে চোখ বুলিয়ে হকচকিয়ে উঠে বসে বিছানায়। রুমের লাইট জ্বালিয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে 3টা বাজতে চলল। হঠাৎ মনে পড়ে যায় কাল রাতে তো ইভান শাহরিয়ার ওর রুমে ছিল, কিন্তু এখন বিছানা ফাঁকা। আর ইভাও ইভানের মাথার চুল টানতে টানতে সেভাবেই খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। তাহলে ইভা ঠিক হয়ে কখন শুইল, আর ইভান শাহরিয়ারই বা কখন গেল? তার মানে ইভান শাহরিয়ার ইভাকে ঠিক করে শুয়ে দিয়ে গেল। আনমনে এগুলো ভেবে ইভা বিছানা থেকে উঁচু করতে ওয়াশরুমে চলে যায়। তারপর উঁচু করে তাহাজ্জুদ নামাজ আদায় করে ফজরের আজান পর্যন্ত কুরআন তিলাওয়াত করে। ইভা আর ইভান শাহরিয়ারের বিয়ে হয়েছে প্রায় 1 সপ্তাহ হবে। এই কয়দিন আয়ানা ইভার উপর অনেক অত্যাচার করছে। কালকে দুপুরে রান্না করতে দেরি হয়েছে, তাই আয়ানা ইভার চুলের মুঠি ধরে ইচ্ছে মতো মারছে। তাও যেন মেয়েটার উপর আয়ানার রাগ কমে নাই বিন্দু পরিমাণও। আরও যেন দ্বিগুণ রাগে আয়ানার মাথা ফেটে যাচ্ছে। ইভাকে দেখলেই যেন আয়ানার মেজাজ বিগড়ে যায়। ইভান শাহরিয়ারের বউ হিসেবে ইভাকে তিনি কিছুতেই মানতে পারছে না। আজ সকাল থেকে ইভা অনেক কাজ করছে। কালকে আয়ানা সোনালি আর ইভাকে দিয়ে অনেকগুলো জামা কাপড় ধুয়েছে। আবার সেই ধোয়া কাপড় চোপড়গুলো সকালে ইভার সামনে দিয়ে আয়ানা ইভার উদ্দেশ্যে বলে সবগুলো সুন্দর করে ধুয়ে দিতে। আয়ানার কথা শুনে ইভা শুধু বলেছিল, কাকিমা, কালকে তো এগুলো ধুয়েছি। ইভার কথা শুনে আয়ানার রাগী দৃষ্টিতে ইভার পানে তাকিয়ে গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলে, কি ধুইছিস? এগুলো পরিষ্কার হয় নাই কেন? ইভা ছলছল চোখে কাপড়গুলোর দিকে তাকিয়ে দেখে সব পরিষ্কার। ইভা জানে আয়ানা তাকে খাটানোর জন্য এগুলো আবার ধোয়ার কথা বলছে। তাই মেয়েটা আর কোনো কথা না বলে চুপি সারে কাপড়গুলো নিজের হাতে নিয়ে নেয়। সোনালিও ইভার সাথে সেগুলো নেয়। তা দেখে আয়ানা বলে, সোনালি, তুই এগুলো নিয়ে ইভার সাথে কই যাচ্ছিস? ইভা আপা, আমি একসাথে ধুয়ে দিব। তোকে এত দরদ দেখানো লাগবে না, এগুলো ইভা একাই ধুবে। তুই আমার সাথে রুমে আয়, আমার পা খুব ব্যথা করছে, মালিশ করে দিবি চল। এই যে নবাবজাদি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? কাপড়গুলো ধুয়ে রান্না করবি, তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছবি, কত কাজ পড়ে আছে।
তার খবর আছে তোর? কাজগুলো শেষ করে আমাকে উদ্ধার কর। শেষের কথাগুলো আয়ানা এবার উদ্দেশ্যে বলে। তাই ইভা অসহায় মুখ করে নিজের দিকে তাকিয়ে নিজের কাজে চলে যায়। আয়ানা নিজের রুমে যায়, তার পিছু পিছু সোনালিও। আয়ানা, ইরা, নীলা খাবার টেবিলে বসে আছে ডিনার করার জন্য। নীলা বিকেলে এসেছে এই বাসায়। ইভান শাহরিয়ার হসপিটালে গেছে। আতিফ শাহরিয়ার কালকে দেশে এসেছে। আতিফ শাহরিয়ারকে দেখে আয়ানার সে কি আহাজারি। ইভান শাহরিয়ার ইভাকে বিয়ে করছে তাই, কিন্তু তিনি তার স্ত্রীর এমন ন্যাকামি দেখে কোনো প্রতিউত্তর করল না। আতিফ শাহরিয়ার জানে ইভান যেহেতু ইভার দায়িত্ব নিয়েছে, তাহলে সে তার দায়িত্ব যথাযথ পালন করবে। আতিফ শাহরিয়ার সকালে অফিসে যাওয়ার আগে বলে গেছে বাড়ি ফিরতে রাত হবে, আর ইভান শাহরিয়ার এক এক সময় এক এক টাইমে বাসায় ফিরে। তাই তাদের জন্য না অপেক্ষা করে আয়ানা, ইরা আর নীলা রাতের খাবার খেতে বসেছে। সোনালি আর ইভা সবকিছু এনে রাখছে তাদের সামনে। তারপর সবাইকে খাবার বেড়ে দেয়। আর তখনই নীলা ইভার থেকে পানির গ্লাস চায়। ইভা তা এগিয়ে দিতেই নীলা গ্লাসটা নিজের হাতে নিয়ে মেঝেতে ফেলে দিয়ে বলে, কি রে, ভালো করে পানির গ্লাসটাও দিতে পারিস না? দেখছো খালামণি, কি হিংসুক মেয়ে, পানি চাইলে আমার গ্লাসটা ফেলে দিল। নীলার কথা শুনে আয়ানা ইভার দিকে চেয়ে অকাট্য ভাষায় কয়টা বকা দিয়ে বলে, এই হারামি তো আমি পরে দেখব, আগে খেয়ে নেই। এই জিনিসপত্র কি ওর বাপের টাকায় কিনে নাকি? যখন তখন এটা সেটা ভেঙে ফেলবে। ইভা নিশ্চুপে কথাগুলো শুনে হজম করে নেয়। মেয়েটা জানে নীলা গ্লাসটা ইচ্ছে করে ফেলছে ওকে কথা শোনানোর জন্য। তাই ইভা আর কোনো কথা বলল না। সত্যিটা বলতে গেলে উল্টো ওরেই কথা শুনিয়ে দেবে। তাই ইভা সবার প্লেটে তরকারি দেয়। আয়ানা তরকারি মুখে দিয়ে ইভার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে গর্জে উঠে শোধালো, ইভা, পৃথিবীর সব লবণ মরিচ কি তরকারিতে ঢেলে দিচ্ছিস নাকি? তোর বাপ মা কিনে দিয়ে যায় এগুলো, নাকি আমাদের মারার ফন্দি? আয়ানার ধমকে ইভা কেঁপে ওঠে। ওর আর বড় চিংড়ি দিয়ে টমেটো দিয়ে রান্না করছে তার বাটি ছিল। আয়ানার ধমকে হাত থেকে মেঝেতে পড়ে বাটি দুটো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। আর তরকারিগুলো মেঝেতে গড়াগড়ি খেতে থাকে। ইভা সেদিকে চেয়ে ভীতু মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে থাকে। আয়ানা এগুলো দেখে খাবারের টেবিল ছেড়ে ইভার সামনে এসে চুলের মুঠি ধরে এলোপাথারি মারতে থাকে আর বলে, এই হারামজাদির জন্য ঠিক মতো খাবারও খেতে পারবো না। কপালপুরি নষ্টা মেয়ে, তোর বাবা মাকে খেয়ে এখন আমাদের খাওয়ার জন্য উঠে পড়ে লাগছিস। ইভানকে বিয়ে করে রাজরানী হওয়ার স্বপ্ন দেখছিস? তোরে আজকে আমি মেরেই ফেলবো। এগুলো বলে আয়ানা ইভাকে ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। তার কিছুক্ষণ পরে আবার হাতে বেল্ট নিয়ে সেখানে উপস্থিত হয়। খালাম্মা, ইভা আপারে মাইরেন না। আয়ানা সোনালীকে ছাড়িয়ে ইভার সামনে এসে বেল্ট দিয়ে এলোপাথারি আঘাত করে মেয়েটাকে। এরা তা দেখে আয়ানার কাছে গিয়ে তার উদ্দেশ্যে বলে, মা, তুমি ঠিক করছো না, এটা অন্যায় করেছো ইভার সাথে। ওর বাবা মা নেই, তাই বলে তুমি ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারো না। আয়ানার এরা সম্পূর্ণ কথা উপেক্ষা করে বলে, দূরেশ্বর, ওরে আজকে আমি মেরেই ফেলবো। ওর ছায়াও আমার দেখতে ইচ্ছে করে না। মরতে পারে না এই মেয়ে। কেউ আমাকে আটকাবি না, যে ওরে বাঁচাতে আসবি তারও খবর আছে। এগুলো বলে আয়ানা ইভাকে বেল্টের বাড়ি দিতেই থাকে। এর আগে মেয়েটা মার, কিল, থাপ্পড়, কনি, লাথি, উষ্ঠা অনেক খাইছে। তবে আজকের মতো বেল্টের মার কোনোদিন খায়নি। প্রতিটা বেল্টের আঘাতের সাক্ষী যেন এখানের মানুষ আর ইট পাথরের গড়া দেওয়ালগুলো। প্রতিটা মায়ের সাথে সাথে মেয়েটা মা বাবা বলে আর্তনাদ করে আল্লাহকে ডাকে। এই আর্তনাদ দেখে আয়ানা আর নীলার মনে এবার জন্য একটু মায়া কি হয় না? ইরা আর সোনালি মেয়েটার কান্না দেখে নিজেরাও কান্না করছে। ইরার শরীরটা রাগে জ্বলছে। শুধুমাত্র আয়ানা ওর মা তাই কিছু করতে পারছে না। এখন তো নিজের মায়ের প্রতি ওর আকাশ পরিমাণে ঘৃণা হচ্ছে। আয়ানা অমানুষ হলেও এরা অমানুষ না। শত হলেও আয়ানা ওর মা। তবুও চিৎকার করে বলছি ইভাকে মারতে না। প্রতিটা মার ইভার হৃদয়ে রক্তক্ষরণ করছে। হৃদয়ের গহীনে গিয়ে এই ব্যথার সৃষ্টি হচ্ছে। পুরো দেহটা বেল্টের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। ইভা এই আঘাত সহ্য করতে না পেরে কান্না করতে করতে আয়ানার পা জড়িয়ে ধরে বলে, কাকিমা, আমার আর সহ্য হচ্ছে না। আমার পুরো শরীরটা জ্বলে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার শরীরে। তোমার মারার হলে আমাকে একেবারে মেরে ফেলো। সত্যি আমার খুব কষ্ট হচ্ছে।
প্রতিটা আঘাতে আমার মৃত্যু যন্ত্রণা হচ্ছে। প্লিজ কাকিমা, আর হবে না, ছেড়ে দাও আমাকে, আর কোনো ভুল হবে না। এবার এমন আর্তনাদ দেখে আয়ানা আরো জোরে জোরে আঘাত করে বলে, কুকুরের নেজ কখনো সোজা হবে না। তুই আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আর এক মুহূর্ত তোকে আমাদের বাসায় দেখতে চাই না। আয়ানার কথায় ইভা কাপা কণ্ঠে খুব কষ্ট করে বলে, কাকিমা, আমি তোমাকে নিজের আপন মা মনে করি। তোমরা ছাড়া আমার আর কে আছে? আমি কই যাব এখন থেকে? আমাকে তাড়িয়ে দিও না প্লিজ, এই ঠাইটুকুও কেড়ে নিও না। তবুও ইভার এমন অসহায় কথায় আয়ানার পাথর হৃদয় একটুও গলে নাই। আঘাতের উপর আঘাত করেই যাচ্ছে। এতদিন জমিয়ে রাখা সব রাগ যেন ইভার উপর ছিঁড়ে দিচ্ছে। বিয়ের দিন আয়ানার এত রাগ হচ্ছিল, কিন্তু চুপচাপ সব রাগ জমিয়ে রেখেছে। আর তখনই হন্তদন্ত হয়ে সদর দরজা দিয়ে কেউ ড্রয়িং রুমে প্রবেশ করে গর্জন তুলে বলে, স্টপ! ইভার গায়ে আর একটা আঘাত লাগলে পুরো বাড়ি আগুন জ্বালিয়ে দিব আমি। অনেক চান্স দিছি শুধরানোর জন্য তোমাকে, কিন্তু তুমি তো একটু শুধরাও নাই। একজন মা কিভাবে সন্তানের উপর এত অত্যাচার করে বলতে পারো? তোমার হৃদয়ে একটু মায়া হলো না? সবাই এখন সদর দরজায় দাঁড়ানো ইভানের দিকে তাকিয়ে আছে। আয়ানার আগে গজগজ করতে করতে বলে, ইভান, বেশি বড় হয়ে গেছিস। মায়ের উপর দিয়ে সব সিদ্ধান্ত নিতে শিখে গেছিস, মুখে মুখে কথাও বলছিস। আমি তো এই ফকিন্নির বাচ্চারে আজকে মেরেই ফেলবো। সব এই নষ্ট মেয়ের দোষ। এটা বলে আয়ানা ইভার শরীরে বেল্ট দিয়ে আরেকটা আঘাত করে। তারপর যে আবার আঘাত করতে যাবে তখনই ইভান গিয়ে এক টানে আয়ানার হাত থেকে বেল্ট নিজের হাতে নিয়ে ছুঁড়ে মারে মেঝেতে। তারপর গর্জে উঠে বলে, ব্যাস, অনেক মারছো। আমার তো ঘৃণা হচ্ছে তুমি আমার মা বলতে। ছি, মায়া দয়া বলতে কিছু নাই তোমার মনে? আর একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কিভাবে তুমি নষ্ট মেয়ে বলো? ইভা কি নষ্টামি করছে উত্তর দাও। ভুলে যেও না, ইভা এখন আমার অর্ধাঙ্গিনী, আমার বিয়ে করা বউ। ইভান শাহরিয়ার কথাটা এত জোরে শোনা গেল যেন পুরো বাড়িতে বজ্রপাত ঘটল। ইভান সহজেই রাগে না, আর রাগলে সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। ইভানের ধমকে আয়ানা আর নীলা কেঁপে উঠল। ইভার পানে তাকিয়ে দেখল মেয়েটা মেঝেতে গুটিসুটি হয়ে পড়ে কাঁদছে। তাই ইভান শাহরিয়ার নিজের দুই হাঁটু গেড়ে ইভার সামনে বসে ইভার মাথায় হাত রাখে। তারপর সোজা করে দাঁড় করিয়ে নিজের বুককে জড়িয়ে নেয় তার অর্ধাঙ্গিনীকে। এতটাই সাবধানে জড়িয়ে ধরে যাতে ব্যথার স্থানে আবার ব্যথা না লাগে। ইভাও ইভানের বুকে জড়সড় হয়ে কেঁদে কেঁদে কাপা কণ্ঠে বলে, ডাক্তার সাহেব, আপনি একটু কাকিমাকে বলেন না আমাকে যেন আর না মারে। আমার আর সহ্য হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, আমার পুরো শরীরটা জ্বলে যাচ্ছে। একটু বলেন না, আমি সব কাজ সাবধানে করব, আর কিছু ভাঙবো না। আর মারলে বলেন না আমাকে একেবারে মেরে ফেলতে। আমার যা সহ্য হয় না, খুব কষ্ট হয় আমার, খুব। প্রতিটা আঘাত আমার পুরো শরীরটা ক্ষত বিক্ষত করে দেয়। আমিও তো রক্তে মাংসে গড়া একটা মানুষ। ইভানের বক্ষ থেকে ইভা নিজের মাথাটা তুলে ইভানের দিকে তাকিয়ে কথাগুলো বলে। এতটাই অসহায় হয়ে ইভা কথাগুলো বলে তা শুনে ইভানের ভিতরটা যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। নিশ্চয়ই ইভান মেয়ে হলে ইভার এই অসহায়ত্ব দেখে কান্না করে দিত, কিন্তু পুরুষ মানুষ সবসময় কান্না করতে পারে না। ভেতর থেকে ভেঙে গুমড়ে মুচড়ে গেলেও পুরুষরা তা অন্যদের বুঝতে দেয় না। তবে ইভার মুখে প্রথম ডাক্তার সাহেব ডাকটা শুনে কিছুক্ষণ মেয়েটার পানে তাকিয়ে থাকে। তারপর ইভান শাহরিয়ার নিজের ডান হাতটা দিয়ে ইভার মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছে দেয়। মার খেয়ে মেয়েটা ভালো করে দাঁড়াতেও পারছে না, এই জন্য ইভাকে সোফায় বসিয়ে দেয়। ইভার প্রতিটা কথা ইভানের বক্ষে তীরের মতো লাগে। ইভান ধীরে ধীরে আয়নার সামনে দাঁড়ায়, তারপর তাচ্ছিলের হাসি দিয়ে বলে, জানো মা, তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আমি তাকে হৃদয়ের জ্বালা না মিটা পর্যন্ত কি কি যে করতাম তার কোনো আয়ত্ত নাই। আয়ানার রাগে ফুঁসতে ফুঁসতে বলে, ইভানও বলে, মা চিৎকার করো না, শত হলেও তুমি আমার মা। তুমি অমানুষ হলেও আমি তোমাদের সম্মান করি। আল্লাহ বলছে বাবা মায়ের সাথে বেয়াদবি করতে না। তুমি ইভার সাথে যা যা করছো এর শাস্তি আল্লাহ তোমাকে দিবে। এতিমদের সাথে কেমন ব্যবহার করতে হয়
আমাদের শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। জন্মের আগে তিনি বাবাকে হারিয়েছে এবং জন্মের 6 বছর পরে তার মাকেও হারায়, তাই তিনি এতিম হয়ে যায়। তারপর দাদা মারা যাওয়ার পরে চাচার কাছে বড় হয়। আল্লাহ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখিয়ে দিয়েছে কিভাবে আমরা এতিমদের সাথে ভালো আচরণ করব।